শুভেচ্ছা। আজ পড়ছি প্রিজনার্স অব জিওগ্রাফি টিম মার্শালের লেখা এই বইটির দ্বিতীয় পর্ব, দ্বিতীয় অধ্যায় চীন। চীন মূলত একটা সভ্যতার নাম, যা নিজেকে দেশ হিসেবে দেখাতে চাইছে। লুসিয়ান পাই, রাষ্ট্রবিজ্ঞানী। 2006 সালের অক্টোবর মাসের ঘটনা। পূর্ব চীন সাগর ধরে কাউকে তোয়াক্কা না করে এগিয়ে চলছে মার্কিন নৌবাহিনীর এক ঝাঁক যুদ্ধজাহাজ। বহরের নেতৃত্বে রয়েছে 1000 ফুট দৈর্ঘ্যের সুপার ক্যারিয়ার USS কিটি হক। অঞ্চলটি দক্ষিণ জাপান আর তাইওয়ানের মাঝামাঝি। কোনো সতর্কবার্তা ছাড়াই হুট করে ঝাঁকের ঠিক মাঝখানে ভেসে উঠল চাইনিজ নেভির একটি সাবমেরিন। এই আকারের একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের আশেপাশে নানা রকমের অন্তত 12টা যুদ্ধজাহাজ থাকে। তারও ওপরে থাকে এয়ার কভার, নিচে থাকে সাবমেরিন কভার। ইলেকট্রিক ইঞ্জিন চালিত সং ক্লাস চাইনিজ সাবমেরিনটি একদম নিঃশব্দে মাথা জাগালেও এর উপস্থিতি খুব সরব একটি বার্তা দেয়। কোকোকলার বোর্ড মিটিংয়ের সময় আচমকা টেবিলের নিচ থেকে পেপসিকোলার কোম্পানির কর্মকর্তারা মাথা বের করলে যেমনটি হবে, ঘটনাটা ঠিক তেমন। মার্কিনিরা একদিকে অবাক হলো, আবার রেগেও গেল। অবাক কারণ চীনা সাবমেরিন এত নিঃশব্দে হাজির হতে পারে তা তারা ভাবতেই পারেনি। আর রেগে যাওয়ার কারণ হলো সাবমেরিনের অস্তিত্ব আগে টের পায়নি তারা। পাশাপাশি তাদের কাছে ঘটনাটা যথেষ্ট উস্কানিমূলকও বটে, কেননা মাথা জাগানোর সময় কিটি হকি ছিল সাবমেরিনের টর্পেডো রেঞ্জের মধ্যে। আমেরিকা এই ঘটনা নিয়ে একটু বেশি জোরালো প্রতিবাদ জানালো। জবাবে চীন বলল, আহা, বড়ই কাকতালীয় ব্যাপার। তোমরা যে তোমাদের যুদ্ধজাহাজ নিয়ে আমাদের সমুদ্র সীমা ধরে যাচ্ছ তা তো আমরা জানতামই না। হুট করে কেমন মাঝখানে পড়ে গেলাম। এই হচ্ছে একবিংশ শতাব্দীর রিভার্স গানবোট ডিপ্লোমেসি। একসময় দুর্বল দেশগুলোর সমুদ্র সীমায় একটা করে যুদ্ধজাহাজ রেখে সতর্ক করে দিত ব্রিটেন। গানবোট ডিপ্লোমেসি নামে ইতিহাসে কুখ্যাত হয়ে আছে এই আচরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিনিরাও এ ধরনের কাজ করে চলছে, কিন্তু চীন করলো এর উল্টোটা। তারা নিজেদের বাড়ির আশেপাশে সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে সবাইকে সতর্ক করে দিল, জানিয়ে দিল, আমরা বর্তমানে নৌ পরাশক্তি, এখন আমাদের পালা, এই সাগর আমাদের। এই কথাটি বলতে চীনের অবশ্য সময় লাগলো 4000 বছর। বর্তমান সময়ের আগে চীনের নেভি কখনোই তেমন একটা শক্তিশালী ছিল না। আয়তনে চীন সুবিশাল। আশেপাশের দেশগুলোর সাথে একাধিক স্থল সীমান্ত আছে তাদের। স্থানীয় দেশগুলোর সাথে বাণিজ্য করার জন্য ছোট ছোট সাগর পথও আছে। তাছাড়া অন্যের এলাকা দখল করার মতাদর্শও তাদের কখনো ছিল না। তাদের ব্যবসায়ীরা বাণিজ্য করতে অনেককাল ধরেই মহাসাগর পাড়ি দিচ্ছে। তবে চীনা নেভি কখনো নিজেদের সমুদ্র সীমার বাইরের এলাকা নিয়ে সেভাবে আগ্রহী ছিল না। নিজেদের সীমানা থেকে বেরিয়ে প্রশান্ত, আটলান্টিক বা ভারত মহাসাগরে টহল দিয়ে বেড়ানো একে তো ঝামেলার কাজ, খরচেও তেমন পোষায় না। চীন বরাবরই ছিল স্থল শক্তি। যেমন বিশাল এই দেশের ভূমির আয়তন, তেমনি বিশাল এর জনসংখ্যা। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 140 কোটি। চৈনিক সভ্যতার সূচনাকাল আজ থেকে প্রায় 4000 বছর আগে। এই সভ্যতার উৎপত্তি স্থল ছিল উত্তর চীনের একটা বিশাল সমভূমি এলাকা। এই অঞ্চলটার নাম উত্তর চীনের সমভূমি, কিন্তু চীনের মানুষদের কাছে প্রাচীনকাল থেকে এই অঞ্চলটা কেন্দ্রীয় সমভূমি নামে পরিচিত। কারণ একসময় প্রাচীন চীনের মানুষরা এই অঞ্চলটাকে পৃথিবীর কেন্দ্র মনে করত। মাঞ্চুরিয়ার দক্ষিণে ইনার মঙ্গোলিয়ার ঠিক নিচে অবস্থিত বিশাল এই সমতল অঞ্চল হুয়াংহো নদীর অববাহিকায় 1,60,000 বর্গ মাইল জুড়ে অবস্থিত। এর সীমানা চলে গেছে ইয়াংসি নদী পর্যন্ত। এই দুইটি নদী পূর্ব পশ্চিমে প্রবাহমান। এই অঞ্চল বর্তমান বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। যুগ যুগ ধরে নিয়মিত বিধ্বংসী বন্যার কারণে চরম ক্ষয়ক্ষতির মুখে হয়ে আছে হুয়াংহো নদীর অববাহিকা। স্থানীয়রা এই নদীর নাম দিয়েছে হান পুত্রদের অভিশাপ। 50-এর দশক থেকে এই এলাকায় শিল্পায়ন শুরু হয়। বিশেষ করে বিগত 3 দশকে উন্নয়নের গতি অনেক বেড়েছে। এই উন্নয়নের কারণেই প্রমত্তা হুয়াংহো এখন প্রচণ্ড দূষিত। শিল্পবর্জ্যে পরিপূর্ণ এই নদীটির অবস্থা এখন এমন যে সমুদ্র
পৌঁছানোর পথও বন্ধ হয়ে গেছে অনেক জায়গায়। এত কিছুর পরেও চীনাদের কাছে এই নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশরের কাছে যেমন নীলনদ, চীনের কাছে হুয়াংহো নদীর গুরুত্ব তেমনি। চীনের সভ্যতা গড়ে উঠেছে এই নদীকে কেন্দ্র করে। প্রাচীনকালে এই নদীর অববাহিকাতেই তারা চাষ করতে শিখেছে। কালক্রমে তারা আবিষ্কার করেছে কাগজ, তৈরি করেছে বারুদ। প্রাচীন সেই চীনের উত্তর ছিল রুক্ষ গভীর মরুভূমি। বর্তমানে এই অঞ্চলটা মঙ্গোলিয়ার মধ্যে পড়েছে। চীনের পূর্ব ও পশ্চিম দিকে ভূমি ধীরে ধীরে উঁচু হতে হতে একসময় তিব্বত মালভূমিতে মিশে গেছে। তারপর শুরু হয়েছে হিমালয় পর্বতমালা। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে আছে সাগর। চীনের প্রাণকেন্দ্র হল উত্তর চীনের সমভূমি অঞ্চল। প্রাচীনকাল থেকেই এই সমতল ভূমি অত্যন্ত উর্বর। 2টি নদী অধ্যুষিত এই অঞ্চলে বছরে 2বার করে চাল এবং সয়াবিন উৎপাদিত হতো। আবহাওয়ার এমন চমৎকার আনুকূল্য পাওয়া যায়, এই অঞ্চলে দ্রুত হারে জনসংখ্যা বাড়তে থাকে। ধীরে ধীরে এই অঞ্চলে গড়ে ওঠে অনেকগুলো ছোট ছোট নগর রাষ্ট্র। তারা নিয়মিতই একে অপরের সাথে যুদ্ধবিগ্রহ চালিয়ে যেত। এইসব যুদ্ধ বিবাদ সত্ত্বেও খ্রিস্টপূর্ব 1500 সাল নাগাদ এই অঞ্চলে গঠিত হয় প্রথম চৈনিক রাজ্য শ্যাং রাজবংশ প্রতিষ্ঠা করেন হান জনগোষ্ঠী। চীনের এই প্রাণকেন্দ্রকে রক্ষা করার পাশাপাশি একে ঘিরে তারা গড়ে তুললেন বাপার জোন। বর্তমান চীনের রাষ্ট্রের 90% হান জাতিগোষ্ঠীর মানুষ। চীনের ব্যবসা বাণিজ্য এবং রাজনীতির নিয়ন্ত্রণও তাদেরই হাতে। চীনে ভাষাগত বিভাজন আছে। মান্দারিন, ক্যান্টোনিজ এবং আরও অনেক প্রাদেশিক ভাষায় কথা বলে এদেশের মানুষেরা। তা সত্ত্বেও তারা একে অপরের সাথে জাতিগত নৈকট্যে অনুভব করে। নিজেদের প্রাণকেন্দ্র রক্ষায় তারা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ। চীনের উত্তরাঞ্চল থেকে আসা মান্দারিন ভাষাতেই বেশিরভাগ মানুষ কথা বলে। চীনের দাপ্তরিক ভাষা, রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষা, এমনকি শিক্ষা ব্যবস্থার মূল ভাষাও মান্দারিন। লিপির দিক থেকে বা লেখার ক্ষেত্রে ক্যান্টোনিজের সাথে মান্দারিনের তেমন কোনো পার্থক্য নেই। বলার সময় এই 2 ভাষার পার্থক্যটা বোঝা যায়। চীনের প্রাণকেন্দ্র এই হুয়াংহো ইয়াংসি অববাহিকাই তাদের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং কৃষি কার্যক্রমের ভিত্তিভূমি। এই অববাহিকা অঞ্চলের আয়তন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেকের কাছাকাছি, কিন্তু গোটা যুক্তরাষ্ট্রের জনসংখ্যা যেখানে মাত্র 32 কোটি, সেখানে এই অববাহিকা ঘিরে প্রায় 100 কোটি মানুষের বসবাস। এই অঞ্চলের স্থায়ী বসতি এবং কৃষিভিত্তিক জীবনধারার কারণে আশেপাশের অহান অঞ্চলগুলো নিয়ে সতর্ক থাকতে হয় প্রথম দিকের প্রতিটি হান রাজবংশকেই। বিশেষ করে মঙ্গোলিয়া নিয়ে সতর্কতা ছিল একটু বেশি, কারণ মঙ্গোলিয়ায় অনেকগুলো যাযাবর গোত্র বাস করত, আর মঙ্গোলরা পরিচিত ছিল ভয়ানক নিষ্ঠুর যোদ্ধা হিসেবে। চীন অনেকটা রাশিয়ার মতো সামরিক পরিকল্পনা নেয়। প্রতিরক্ষার উপায় হিসেবে আক্রমণকে বেছে নিয়ে শক্তিশালী জাতিতে পরিণত হতে হবে। নিজেদের রক্ষার জন্য তারা বেছে নেয় আগ্রাসী নীতি। রাশিয়ার মতো চীনেও প্রাকৃতিক সুরক্ষার অভাব ছিল না। নিজেদের নিরাপত্তা জোরদার করতে হলে প্রাকৃতিক প্রতিরক্ষা সম্বলিত অঞ্চলগুলো দখলে নিতে হবে। এই কথা হান জনগোষ্ঠী জানত। 1000 বছরেরও বেশি সময় ধরে তারা এই প্রচেষ্টাই চালিয়ে গেছে। তবে 1951 সালে চীন যখন তিব্বত অধিগ্রহণ করে নেয়, তখন তারা ব্যাপারটার গুরুত্ব পুরোপুরি বুঝতে পারে। বিখ্যাত চীনা দার্শনিক কনফুসিয়াসের সময়কাল খ্রিস্টপূর্ব 551 থেকে 479। চীনে শক্তিশালী জাতীয়তাবোধের জন্ম নেয়। তারা নিজেদেরকে সভ্য মানুষ ধরে নিয়ে আশেপাশের অঞ্চলের মানুষকে অসভ্য আখ্যা দিত। এভাবে একটা স্পষ্ট বিভাজন তৈরি করেছিল তারা। সেই সময় নিজেদের এমন উচ্চ স্তরের মানুষ ভাবত চীনের প্রায় 6 কোটি জনগণ। রাজ্য সম্প্রসারণ শুরু করে চীন। দক্ষিণ পশ্চিমে প্রায় তিব্বত পর্যন্ত পৌঁছে যায়। উত্তর দিকে মধ্য এশিয়ার তৃণভূমি থেকে শুরু করে দক্ষিণে চীন সাগর পর্যন্ত দখলে নিয়ে আসে। তবে শুধু রাজ্য সম্প্রসারণেই থেমে থাকেনি চীন। পার্শ্ববর্তী অঞ্চল থেকে যাযাবর কিছু গোত্র প্রায় চীনে আক্রমণ চালাতো। এইসব যাযাবর গোত্রের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য চীন এক বিশাল প্রাচীর নির্মাণের কাজ শুরু করে।
চীনের এই মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয় কিং রাজবংশের আমলে 221 থেকে 207 খ্রিস্টপূর্বে। আর সেই সময় থেকেই আধুনিক চীনের গোড়াপত্তন হয়। তবে চীনের বর্তমান সীমানাকে প্রতিষ্ঠিত করতে তাদের প্রায় 2000 বছর সময় লেগেছে। চীনের মহাপ্রাচীরেরই চীনের একমাত্র বড় কর্মযোগ্য নয়। চীনের ভেতরের নদীগুলোর মধ্যে সংযোগ তৈরি করার জন্য চীন কয়েক শতাব্দী ধরে খাল খনন প্রকল্প চালু রেখেছিল। এটাকে বলা হয় গ্র্যান্ড ক্যানেল। 605 থেকে 609 সাল পর্যন্ত এই খালকে আরও বড় করার প্রকল্প গ্রহণ করেছে চীন। অবশেষে এই খালের মধ্যে হুয়াংহো নদী এসে মিলিত হয় ইয়াংসি নদীর সাথে। এই গ্র্যান্ড ক্যানেল বর্তমান সময়ে এসেও সবচেয়ে বড় কৃত্রিম জলপথ। কিং রাজবংশের 221 থেকে 207 খ্রিস্টপূর্ব আমলে চীনের সবগুলো রাজ্য একীভূত থাকলেও এই রাজবংশের পতনের সাথে সাথে আবার কয়েকটি রাজ্যে বিভক্ত হয়ে যায় চীন। সুই রাজবংশ 581 থেকে 618 খ্রিস্টাব্দ চীনকে আবারও একীভূত করে। একীভূত চীন আবারও শক্তিশালী। এবার দেশের সব অঞ্চল থেকে বিশাল শ্রমশক্তিকে একজোট করে এই সাম্রাজ্য খাল খননের কাজে ব্যবহার করে। এইভাবে বিশাল কর্মযজ্ঞ এগিয়ে নিয়ে যায় তারা। কয়েক মিলিয়ন দাসকে 5 বছর ধরে খাটিয়ে এই প্রকল্পের কাজ শেষ করা হয়। প্রাকৃতিক শাখা নদীগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করে 2 মহানদীর মধ্যে চলাচলের যোগ্য জলপথ তৈরি করা হয়। এর ফলে চীনের উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে যোগাযোগ আগের যে কোনো সময়ের চেয়ে সহজতর হয়ে ওঠে। দক্ষিণ থেকে উত্তরে মালামাল বহনজনিত প্রাচীন সমস্যারও সমাধান হয় এতে। তবে বন্যার সমস্যার সমাধান হয়নি। এই সমস্যা বর্তমান সময়েও রয়ে গেছে। এত কিছুর পরেও হানেরা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল। তবে ক্রমেই তা কমে আসতে থাকে। বিশেষ করে 11 শতকের গোড়ার দিকে যখন উত্তর থেকে মঙ্গোলরা বানের জলের মতো ধেয়ে আসতে থাকে, সবাইকে সেদিকে নজর ফেরাতে হয়। পরের 3 শতাব্দীর মধ্যে চীনের উত্তর দক্ষিণের সকল রাজবংশকেই একের পর এক পরাজিত করে মঙ্গোলরা। আর মঙ্গল অধিনায়ক কুবলাই খান 1279 সালে গোটা চীন অধিকার করে সম্রাটের সিংহাসনে দখল করেন। এই প্রথমবারের মতো কোনো বিদেশি জাতির মানুষ চীনের সম্রাট হয়ে বসলেন। এরপরই শুরু হলো মঙ্গল বা ইউয়ান রাজবংশের শাসনামল। মঙ্গলদের রাজত্বকালের স্থায়িত্ব ছিল প্রায় 90 বছর। এরপর মিং রাজবংশ স্থাপনের মাধ্যমে হানেরা আবারও চীনের ক্ষমতা দখল করে। এই আমলে এসে ইউরোপের বণিকদের সাথে চীনের যোগাযোগ বাড়তে থাকে। ইউরোপের নবগঠিত জাতিরাষ্ট্র পর্তুগাল ও স্পেন থেকে দূতদের আনাগোনা শুরু হয়। ইউরোপীয়দের স্থায়ী বসবাসের বিরোধী হলেও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে উপকূলীয় অঞ্চলে উন্মুক্ত করে দেয় চীনের নেতারা। এই বাণিজ্যিক সুবিধার ফলে উপকূলীয় এলাকাগুলো সমৃদ্ধ হতে থাকে, কিন্তু ভেতরের দিকে এলাকাগুলো অবহেলিত রয়ে যায়। এই পরিস্থিতি আজও একই রকম আছে। বাণিজ্যের আনুকূল্যে সাংহাইয়ের মতো বন্দর নগরী সমৃদ্ধ হয়ে উঠলেও সেই সমৃদ্ধির ছোঁয়া গ্রামাঞ্চল পর্যন্ত পৌঁছায় না। এই কারণেই চীনে বেড়ে চলছে আঞ্চলিক বৈষম্য। গ্রামাঞ্চল থেকে স্রোতের মতো মানুষ চলে আসছে শহরাঞ্চলে। অষ্টাদশ শতকে এসে চীন আবারও রাজ্য সম্প্রসারণ শুরু করে। দক্ষিণে বার্মা এবং ইন্দো চীনের কিছু অংশ দখল করে নেয়। উত্তর পশ্চিমে জিনজিয়াং দখলের পর তা চীনের সবথেকে বড় প্রদেশে পরিণত হয়। পাহাড় পর্বত আর মরুময় এই জিনজিয়াং প্রদেশটির আয়তন 6,42,820 বর্গমাইল। আকারে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যেরও দ্বিগুণ। চীনের এই একটা প্রদেশের মধ্যেই গোটা যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড এবং বেলজিয়ামকে ভরে ফেলার পরেও লুক্সেমবার্গ আর লিস্টেনস্টাইনের জন্য খানিকটা জায়গা বাকি থেকেই যাবে। তাহলে বুঝতেই পারছেন আয়তনে কত বড় অঞ্চল এই জিনজিয়াং। কিন্তু আয়তনে বড় হওয়ার পাশাপাশি চীনের সমস্যাও বাড়তে থাকে। জিনজিয়াং প্রদেশের বাসিন্দারা প্রধানত তুর্কি জনগোষ্ঠীর এবং ধর্মে মুসলিম।
ফলে অস্থিরতা এবং বিদ্রোহের একটা স্থায়ী সম্ভাবনা তৈরি হলো। তবে এতে এত বিশাল একটা বাফার জোন পাওয়ার লক্ষ্যে এই ঝামেলা পোহাতে কোনো আপত্তি ছিল না হানদের। এমনকি ঊনবিংশ এবং বিংশ শতকে ঔপনিবেশিক শক্তির আগমনের পরেও এই ব্যাপারের গুরুত্ব একই রকম থেকে যায়। ব্রিটিশ সহ অন্যান্য ঔপনিবেশিক শক্তি চীনে পৌঁছানোর পরে নিজেদের প্রভাবের বলয় অনুসারে দেশটিকে কয়েক ভাগে ভাগ করে নেয়। মঙ্গোল আক্রমণের পরে চীনের অধিবাসীদের জন্য এটাই ছিল সবথেকে অপমানজনক বিষয়। চীনের কমিউনিস্ট পার্টি ঘন ঘন এই ন্যারেটিভই প্রচার করতে থাকে। এর মধ্যে খানিকটা সত্যি তো আছে বটেই, কিন্তু একই সাথে নিজেদের ব্যর্থতা এবং চীনের বর্তমান দমনমূলক নীতিকে চাপা দিতেও এই ন্যারেটিভ খুবই কার্যকর। বিংশ শতকে এসে নব্য পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় জাপান। দেশটি নিজেদের রাজ্যসীমা বাড়ানোর লক্ষ্যে বারবার চীন আক্রমণ করতে থাকে। প্রথমবার তারা হামলা চালায় 1932 সালে। পরের দফায় 1937 সালে তারা চীনের প্রাণকেন্দ্রের বেশিরভাগ অংশ দখল করে নেয়। সেই সাথে দখল করে নেয় মাঞ্চুরিয়া ও ইনার মঙ্গোলিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে 1945 সালে যুক্তরাষ্ট্রের কাছে জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের পর চীনে জাপানি আধিপত্যের অবসান ঘটে। চীন থেকে জাপানি সেনা সরিয়ে নেওয়া হয়। তবে মাঞ্চুরিয়ায় দেখা দেয় নতুন বিপদ। সেখানে শুরু হয় সোভিয়েত বাহিনীর আগ্রাসন। সেই সময় পশ্চিমে বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা স্বপ্ন দেখেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চীন হয়তো উদারপন্থী গণতন্ত্র আসবে। সাম্প্রতিক আরব বসন্তের সময়ও স্বপ্নালু পশ্চিমরা পর্যবেক্ষকদেরকে এমন বোকা বোকা উচ্চবিলাস ব্যক্ত করতে দেখা গেছে। চীনের অভ্যন্তরীণ রাজনীতিকে না জানা, জনগণকে না বোঝা এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে জ্ঞানের অভাবেই এই ধরনের অযৌক্তিক আশাবাদের কারণ। বাস্তবে চীনে এরকম কিছুই হয়নি, বরং আধিপত্য বিস্তারের লক্ষ্যে চিয়াং কাই শেকের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি এবং চেয়ারম্যান মাও জেদং এর নেতৃত্বে কমিউনিস্ট সেনাদল পরস্পরের বিরুদ্ধে প্রাণপণ লড়াই শুরু করে দেন। 1949 সালে কমিউনিস্টরা বিজয়ী হয় আর জাতীয়তাবাদীরা পিছিয়ে তাইওয়ানে চলে যায়। সেই বছরই রেডিও বেইজিংয়ে ঘোষণা দেওয়া হয় তিব্বত, জিনজিয়াং, হাইনান ও তাইওয়ান সহ সকল চৈনিক অঞ্চলকে মুক্ত করল পিপলস লিবারেশন আর্মি। এরপরও মাও চীনের ক্ষমতাকে এমনভাবে কেন্দ্রীভূত করতে শুরু করলেন যা আগের কোনো রাজবংশের আমলেই দেখা যায়নি। তিনি ইনার মঙ্গোলিয়ায় সোভিয়েত প্রভাব রুখে দিলেন। মঙ্গোলিয়া পর্যন্ত চীনের প্রভাব বিস্তার করলেন। 1951 সালে পরিপূর্ণভাবে তিব্বত অধিগ্রহণ করল চীন। এই ঘটনাটার মধ্য দিয়ে আরও একটি অহান অঞ্চল চীনের করায়ত্ত হলো। চীনের স্কুলের পাঠ্য বইতে ছাপানো ম্যাপে এমনকি মধ্য এশিয়ার দেশগুলোকেও অন্তর্ভুক্ত করা হলো। চীন আবার একীভূতও হলো এবং এই অবস্থা নিশ্চিত রাখতেই জীবনের বাকি দিনগুলো ব্যয় করলেন মাও। জনগণের জীবনের প্রতিটি ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন তিনি। তবে কোনো এক কারণে বহির্বিশ্বের দিকে নজর ফিরিয়ে রাখলেন। দেশ একতাবদ্ধ হলো বটে, তবে উপকূলবর্তী এলাকা বাদে বাকি দেশটা নিতান্তই দরিদ্র হয়ে রইল। মাও জেদুং বিজয় অর্জন করেছিলেন লং মার্চের মাধ্যমে। তার উত্তরসূরিরা অর্থনৈতিক মার্চের মাধ্যমে সমৃদ্ধি অর্জন করতে চাইলেন। 1980 দশকে গোড়ার দিকে মা জেদং জিয়াংপিং নামে এক নেতা এলেন এক নতুন তত্ত্ব নিয়ে। তিনি তার তত্ত্বের নাম দিলেন চৈনিক বৈশিষ্ট্যের সমাজতন্ত্র। যদিও এর অর্থ গিয়ে দাঁড়ালো পুঁজিবাদের উপর কমিউনিস্ট পার্টির পরিপূর্ণ নিয়ন্ত্রণ। এই সময় থেকে বাণিজ্য ও সামরিক পরাশক্তি হয়ে উঠতে লাগলো চীন। 1889 সালে ঘটে যাওয়া তিয়ানআনমেন স্কোয়ারের হত্যাযজ্ঞ ধকল 1990-এর দশকের শেষ নাগাদ কাটিয়ে ওঠে তারা। তবে তখনও হংকং ও ম্যাকাও চীনের নিয়ন্ত্রণে ছিল না। এরপর প্রায় একই সময়ে ব্রিটিশ এবং পর্তুগিজদের হাত থেকে যথাক্রমে হংকং ও ম্যাকাওকে ফিরে পায় চীন। এর সাথে সাথে নিজেদের সীমানার চারপাশে পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করে বহির্বিশ্বের দিকে নজর দিতে শুরু করলো তারা। আধুনিক চীনের সীমান্ত অঞ্চলের দিকে তাকালে আমরা দেখতে পাই এই পরাশক্তি
চুক্তি ভৌগোলিক সুরক্ষার বলয় নিশ্চিত করতে সক্ষম হয়েছে, ফলে সামরিক ও বাণিজ্য খাতেও প্রবৃদ্ধি এসেছে। চীনের ক্ষেত্রে কম্পাসের কাঁটায় ক্রম ধরা হয় পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর অনুসারে। তবে এখানে আমাদের উত্তর দিক থেকে ঘড়ির কাঁটা বরাবর আলোচনা শুরু করব। উত্তরে মঙ্গোলিয়ার সাথে চীনের আছে 2906 মাইল দীর্ঘ সীমানা, আর এই সীমানা জুড়ে আছে সুবিশাল গোবি মালভূমি। এই গোবি মরুভূমি প্রাচীনকালের যাযাবর যোদ্ধারা হয়তো এই মরুভূমি পাড়ি দিয়ে দক্ষিণে হামলা চালাতে সক্ষম ছিল, কিন্তু আধুনিক সামরিক বাহিনী হিসেবে বিচার করলে এই অঞ্চলটা একই সাথে আগাম সতর্কবার্তা বা সতর্কতা ব্যবস্থা এবং প্রাকৃতিক প্রতিরক্ষাব্যূহ। কারণ এই বিস্তীর্ণ সমতলে সমরসজ্জা শুরু করেই তা চীনের নজরে চলে আসবে। তাছাড়া ইনার মঙ্গোলিয়া হয়ে চীনের প্রাণকেন্দ্রের কাছাকাছি পৌঁছাতে এই দুর্গম এলাকার উপর দিয়ে তৈরি করতে হবে বিশাল লম্বা রসদের সরবরাহ রুট। এই অঞ্চলে বসবাসযোগ্য এলাকা তেমন একটা নেই। ভারী সামরিক যানবাহন চলাচলের মতো রাস্তাঘাট পর্যন্ত নেই, ফলে উত্তর দিক থেকে চীনের সম্প্রসারণও তাই সামরিক কায়দায় হবে না, হবে বাণিজ্য চুক্তির মাধ্যমে। মঙ্গোলিয়ার প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে খনিজ সম্পদ উত্তোলনের ভার হাতে পাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। এর সূত্র ধরে মঙ্গোলিয়ার হান জনগোষ্ঠীর অভিবাসনের সময়ের ব্যাপার মাত্র। বেশ কিছু হান জনগোষ্ঠীর মানুষ মঙ্গোলিয়াতে বসবাস শুরু করলেও চীনের এই মিশন সফল করতে আরও অনেক অসুবিধা হবে। পূর্ব দিকে চীন রাশিয়া সীমান্ত চলে গেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জাপান সাগর পর্যন্ত। সীমান্তের উত্তরে রাশিয়ার রুক্ষ পার্বত্য অঞ্চল, দেশটির একদম পূর্ব সীমানা পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলের জনসংখ্যা খুবই কম। এই সীমান্ত দিয়ে চীনের প্রাণকেন্দ্রে পৌঁছাতে চাইলে রাশিয়াকে মাঞ্চুরিয়া প্রদেশ পার হতে হবে। মাঞ্চুরিয়ার লোকসংখ্যা প্রায় 10 কোটি এবং তা ক্রমেই বেড়ে চলছে। অপরদিকে রাশিয়ার পূর্বাঞ্চলের লোকসংখ্যা বড়জোর 70 লাখ, আর বাড়ারও তার তেমন কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতিতে দক্ষিণের চীন থেকে উত্তরের রাশিয়ার গণ অভিবাসনকে সম্ভাবনা হিসেবে দেখা যেতে পারে। ফলে রাশিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে চীনের অবশ্য কিছু বাড়তি সুবিধা পেতে পারে। সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে চীন থেকে রাশিয়ার অনুপ্রবেশের জন্য রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বন্দর ভ্লাদিভস্টক অঞ্চল সবথেকে সুবিধাজনক জায়গা। তবে এই অনুপ্রবেশের আপাতত কোনো কারণ নেই, তেমন কোনো ইচ্ছাও নেই চীনের। তাছাড়া ইউক্রেন সংকট ঘিরে রাশিয়ার উপরে নানা রকম পশ্চিমা নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে নিজেদের অর্থনীতি চাঙ্গা রাখতে চীনের সাথে বড় বড় অর্থনৈতিক চুক্তি করতে বাধ্য হচ্ছে রাশিয়া, আর এসব চুক্তিতেই চীন বরং লাভজনক অবস্থায় আছে। রাশিয়ার পূর্বাঞ্চল থেকে উপকূল রেখা বরাবর ধরে দক্ষিণে যেতে থাকলে চীনের হোয়াংহো নদী, পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর। পূর্ব চীন সাগর চলে গেছে প্রশান্ত মহাসাগরের দিকে, দক্ষিণ চীন সাগর মিলিত হয়েছে ভারত মহাসাগরে। এইসব অঞ্চলে আছে ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার সব বন্দর। উপকূল থেকে খোলা সাগরের দিকে এগিয়ে গেলে বেশ কিছু ঝঞ্ঝাটময় দ্বীপাঞ্চল, তারই একটি হচ্ছে জাপান। জাপানে এক বিষয়ে একটু পরে আসা যাক। ঘড়ির কাঁটা ধরে স্থল সীমান্ত বরাবর এগোতে থাকলে এরপরে আসবে ভিয়েতনাম, লাওস এবং বার্মা। বহু শতাব্দী ধরেই সীমানা নিয়ে ভিয়েতনামের সাথে চীনের বিরোধ চলছে। দুই দেশের সীমান্তে নানা রকমের প্রাকৃতিক প্রতিবন্ধকতা থাকলেও দক্ষিণের দিকে একটা জায়গা আছে যেই অংশ দিয়ে সহজেই সেনা চলাচল সম্ভব। এই সুযোগেই খ্রিস্টপূর্ব 111 সাল থেকে 938 সাল পর্যন্ত প্রায় 1000 বছর ধরে ভিয়েতনামকে শোষণ করছে চীন। 1979 সালে সীমানা নিয়ে একটি ছোটোখাটো যুদ্ধ হয়েছিল, তবে চীনের সামরিক শক্তি বৃদ্ধির সাথে সাথে এই বিবাদে জড়াতে অনাগ্রহী হতে শুরু করেছে ভিয়েতনাম। এর বদলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খাতির জমানোর দিকে মন দিয়েছে। পাশাপাশি বেইজিংয়ের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য তারা চেষ্টা চালাচ্ছে। চীন এবং ভিয়েতনামের রাজনৈতিক মতাদর্শ কাছাকাছি।
তবে রাজনৈতিক মতাদর্শ এই দুই দেশের সম্পর্কের উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। মূলত ভৌগোলিক পরিস্থিতির কারণেই তাদের মধ্যে এই দ্বন্দ্বময় সম্পর্ক। বেইজিংয়ের দৃষ্টিকোণ থেকে ভিয়েতনাম তেমন কোনো হুমকি হিসেবে গণ্য হয় না, তবে তেমন পরিস্থিতি তৈরি হলেও চাইলে এই হুমকি দমন করতে পারে তারা। ভিয়েতনামের পর আলোচনায় আসবে লাওস। লাওস সীমান্ত পাহাড় আর জঙ্গল দিয়ে পরিপূর্ণ। এই সীমান্ত বাণিজ্য পথ হিসেবে একেবারেই সুবিধাজনক নয়, সামরিক বাহিনীর জন্য তো নয়। এই এলাকা পার হয়ে হওয়া আরও ঝামেলার। এইখান থেকে পশ্চিমে মায়ানমারের দিকে এগোতে থাকলে পাহাড় আর জঙ্গল ক্রমেই পার্বত্য অঞ্চলে পরিণত হয়েছে। একদম পশ্চিমে পর্বতের উচ্চতা 20,000 ফিট ছাড়িয়েছে। এখান থেকে পার্বত্য অঞ্চল ধীরে ধীরে হিমালয়ে গিয়ে মিলেছে। আর এইখানেই আমরা পাই তিব্বতকে। তিব্বত চীনের জন্য মহা গুরুত্বপূর্ণ অঞ্চল। হিমালয় পর্বতমালা পুরো চীন ভারত সীমান্ত জুড়ে বিস্তৃত হয়ে আছে। তারপরে নিচু হয়ে মিশেছে কারাকোরাম পর্বত শ্রেণীতে। কারাকোরাম অঞ্চলে চীনের সীমান্ত আছে পাকিস্তান, আফগানিস্তান এবং তাজিকিস্তানের সাথে। এই পার্বত্য সীমানাকে চীনের প্রাকৃতিক মহাপ্রাচীরও বলা চলে। ভারতের দিক থেকে ভাবলে ভারতীয় মহাপ্রাচীরও বলা হয়। এই মহাপ্রাচীর পৃথিবীর সবচেয়ে জনবহুল দুইটি দেশ চীন ও ভারতের সামরিক ও অর্থনৈতিক দিক থেকে পরস্পরের থেকে দূরে সরিয়ে রেখেছে। চীন ও ভারতের মধ্যে আঞ্চলিক বিবাদ যে একদমই নেই তা নয়। একদিকে চীনের অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করছে চীন, অপরদিকে ভারতের দাবি হলো তাদের আকসাই চীন অঞ্চলকে দখল করে রেখেছে চীন। হিমালয় জুড়ে একে অপরের দিকে কামান তাক করে রাখলেও দুই দেশই পরস্পরের সাথে অত্যন্ত সতর্ক আচরণ করে থাকে। 1962 সালের মতো বড় আকারের পার্বত্য যুদ্ধে আর জড়াতে চায় না তারা। এই দুই দেশের মধ্যে বিবাদ সদা চলমান থাকবে। সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করাই উভয় দেশের জন্য মঙ্গলজনক হবে। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় চীন আর ভারতের মধ্যে কখনোই তেমন কোনো বাণিজ্যিক সম্পর্ক ছিল না। সামনের দিনগুলোতেও এই অবস্থার পরিবর্তন হবে এমনটা মনে হয় না। দুই দেশের মধ্যে সত্যিকারের সীমান্ত পথ বলতে মূলত তিব্বত ভারত সীমান্ত। আর এই কারণেই তিব্বতকে নিয়ন্ত্রণ করতে চায় চীন। কেন চায়? ভয়ের কারণেই যুগে যুগে রাজা মহারাজারা বিভিন্ন এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে। ভূ রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা এটি। চীন যদি তিব্বতকে নিয়ন্ত্রণে না নেয় তাহলে ভারত নিশ্চয়ই বসে থাকবে না। তারা চেষ্টা করবে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার। এতে করে ভারত কিছু কৌশলগত সুবিধা পেয়ে যাবে। তিব্বত মালভূমি চলে আসবে ভারতের দখলে এবং খুব সহজেই তারা চীনের প্রাণকেন্দ্রে পৌঁছাতে পারবে। তাছাড়া চীনের প্রধান তিনটি নদী ওয়াংহো, ইয়াংসি, মেকং-এর উৎসও কিন্তু তিব্বতে। এই তিব্বতকে বলা হয় চীনের জলস্তম্ভ। আর এই কারণেই তিব্বতের অধিকারকে কোনোভাবেই হারাতে চায় না চীন। ভারত চীনের এই পানি সরবরাহ বন্ধ করে দিতে চায় নাকি চায় না সেটা প্রশ্ন না। ব্যাপারটা হলো ভারত চাইলেই এটা করতে সক্ষম, আর চীন এই কারণেই উদ্বিগ্ন। ঐতিহাসিকভাবে চীন সবসময় ভারতের হাত থেকে নদী উৎস রক্ষা করতে চেয়েছে। তিব্বতে চীনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং হান জনগোষ্ঠীর অভিবাসনের বিরুদ্ধে অনেক জায়গা থেকেই প্রতিবাদ এসেছে। হলিউডের অভিনেতা রিচার্ড গিয়ার এবং ফ্রি তিব্বত নামে একটি সংস্থা এ বিষয়ে ক্রমাগত প্রতিবাদ ও বিক্ষোভ করে চলছে। দালাই লামা নিয়মিত আন্তর্জাতিক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিব্বতের পক্ষে আছেন দালাই লামা, তিব্বতের স্বাধীনতা ও আন্দোলন হলিউডের তারকা, আর এরদের বিপক্ষে আছে চীনের কমিউনিস্ট পার্টি। তবে এই যুদ্ধে বিজয়ী হওয়ার সুযোগ আছে মাত্র একটি পক্ষেরই, আর সেই পক্ষ হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি। পশ্চিমারা যখন তিব্বত ইস্যু নিয়ে কথা বলে অথবা রিচার্ড গিয়ার বা বারাক ওবামা যখন জ্বালাময়ী বক্তব্য দেন, চীন খুবই বিরক্ত হয়। কিন্তু এইসব প্রতিবাদকে তারা বিপদ বা উদ্বেগের বিষয় হিসেবে ভাবে না। তাদের কাছে একটা স্রেফ বিরক্তিকর বিষয় এটি। এই বিষয়টিকে তারা মানবাধিকারের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টাও করে না। তারা এই বিষয়টিকে দেখে ভূ রাজনৈতিক নিরাপত্তার দৃষ্টিভঙ্গি দিয়ে। তারা মনে করে পশ্চিমারা চীনের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চায়।
তবে চীনের নিরাপত্তা বিঘ্নিত করা এত সহজ হবে না, এতদিনে তা হয়নি এবং খুব সহসাও হবে না। ভূপ্রাকৃতি এবং ভূরাজনীতির কারণে তিব্বতকে স্বাধীনতা দেওয়ার কোনো কারণ নেই চীনের কাছে। তারা এখন পৃথিবীর ছাদে দাঁড়িয়ে সেখানকার জন্য নতুন নতুন নিয়ম তৈরিতে ব্যস্ত। 1950-এর দশকে চীনের কমিউনিস্ট সরকার তিব্বত পর্যন্ত রাস্তা নির্মাণ শুরু করেছে। এভাবে আধুনিক বিশ্বের সাথে সংযুক্ত হতে চায় প্রাচীন এই রাজ্যটি। তবে সেই রাস্তা এবং বর্তমান সময়ে রেলপথ ধরে হান জনগোষ্ঠী তিব্বতে ঢুকে পড়তে শুরু করে। তিব্বতের দুর্গম বরফাচ্ছাদিত পাহাড় ও উপত্যকা চিরে রেলপথ বানানো একটা সময় অসম্ভব মনে করা হতো। এমনকি আল্পস পর্বতমালার ভেতর দিয়ে টানেল তৈরি করা ইউরোপের সেরা ইঞ্জিনিয়াররাও এটাকে অসম্ভব মনে করতেন। 1988 সালে ভ্রমণ বিষয়ক লেখক পল থেরো তার রাইডিং দ্য আয়রন রুস্টার বইতে একই কথা বলেছিলেন। তিনি লিখেছিলেন, কুনলুন রেঞ্জের এই নিশ্চয়তা দেয় যে লাসায় কখনো রেল পথ যাবে না। কুনলুন পর্বতমালা জিনজিয়াং প্রদেশ থেকে তিব্বতকে বিচ্ছিন্ন করে রেখেছে। আর এই বিষয়টিকে ধন্যবাদ জানিয়ে পল থেরো লিখেছেন, এটাই সম্ভবত ভালো হয়েছে। আমি এতদিন রেলপথকে খুবই পছন্দ করতাম, কিন্তু তারপরেই আমি তিব্বতকে দেখলাম, আর রেলপথের চাইতে প্রকৃতি আমার কাছে বেশি প্রিয় হয়ে উঠল। তবে চীনারা এই অসম্ভবকে সম্ভব করেছে। হয়তো তাদের পক্ষেই শুধু কাজটি সম্ভব। 2006 সালে তিব্বতের রাজধানী লাসায় এই রেলপথের উদ্বোধন করেন প্রেসিডেন্ট হু জিনতাও। এখন সাংহাই বা বেইজিংয়ের মতো অতি দূরের এলাকা থেকে দৈনিক 4টি করে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন যাচ্ছে লাসায়। এই ট্রেনগুলোর মাধ্যমে চীন থেকে তিব্বতে আসা নানা রকমের নিত্য ব্যবহার্য দ্রব্য, যেমন কম্পিউটার, রঙিন টেলিভিশন, মোবাইল ফোন। ট্রেনগুলোতে চড়ে আসে ট্যুরিস্টরা, আর এই ট্যুরিস্টদের কল্যাণে সমৃদ্ধ হচ্ছে তিব্বতের অর্থনীতি। রহস্যে ঘেরা প্রাচীন এই রাজ্যে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। জীবনযাত্রার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। স্বাস্থ্য খাতেও এসেছে বিপুল উন্নতি। পাশাপাশি তিব্বতে প্রস্তুতকৃত পণ্য এখন বাইরের বিশ্বে যাবার সুযোগ পাচ্ছে। কিন্তু এইসবের পাশাপাশি চীন থেকে তিব্বতে এসে ঘাঁটি গড়ছে কয়েক মিলিয়ন হান সেটেলার। প্রি তিব্বত আন্দোলনের কর্মীদের মধ্যে তিব্বতীরাই এখন এই অঞ্চলের সংখ্যালঘু। চীনা সরকার অবশ্য আলাদা হিসেবে দেখছে বিষয়টি। তারা বলছে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রায় 90% মানুষই তিব্বতী। উভয় পক্ষের বক্তব্যই অতিরঞ্জন আছে। তবে চীন সরকারের বক্তব্য যে অতিরঞ্জনটা একটু বেশি তা নিশ্চিত করে বলা যায়। চীন থেকে অভিবাসী হয়ে যাওয়া হান জনগোষ্ঠী অনেকেই কোনো রকম নাগরিকত্ব সনদ ছাড়াই তিব্বতে বসবাস করছে। চীন সরকার তাদেরকে হিসাবের মধ্যে ধরছে না। তাই সব মিলিয়ে চীনা আধিপত্য যে বেড়ে চলছে তা নিরপেক্ষ দৃষ্টিতে বলাই যায়। একসময় মাঞ্চুরিয়া, ইনার মঙ্গোলিয়া এবং জিনজিয়াংয়ের বেশিরভাগ মানুষ ছিল জাতিগতভাবে মাঞ্চুরিয়ান, মঙ্গোলিয়ান ও উইগুর। এখন প্রতিটি অঞ্চলেই সংখ্যাগরিষ্ঠ হচ্ছে চৈনিক হান জনগোষ্ঠীর মানুষ। তিব্বতের ক্ষেত্রেই বা এর ব্যতিক্রম হবে কেন? ফলে হান জনগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে, বারবার দাঙ্গা হবে। 2008 সালে দাঙ্গার সময় লাসায় জনগোষ্ঠীর উপর ব্যাপক লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালায় তিব্বতের প্রতিবাদকারীরা। এতে মারা যায় 21 জন, আহত হয় শত শত মানুষ। তিব্বতের রাষ্ট্রীয় দমনপীড়ন চলতেই থাকবে। স্বাধিকারের আন্দোলন চলবে। সন্ন্যাসীরা গায়ে আগুন লাগিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ চালিয়ে যাবে। তাতে কিছুই বদলাবে না। চীন থেকে হানদের তিব্বতে এসে বসতি গড়া বন্ধ হবে না। এটাই তিব্বতের নিয়তি। বিশাল জনসংখ্যার চাপে পৃষ্ঠ চীন তার প্রাণকেন্দ্র থেকে বাইরের দিকে বিস্তৃত হতে চাইবে, এটাই স্বাভাবিক। মার্কিনীরাও এই কাজটা করেছিল। তারা পশ্চিমে সীমানা বাড়িয়ে তাদের শক্তি বৃদ্ধি করেছিল। ইউরোপীয়রা যেভাবে রেললাইন বসিয়ে কোমাঞ্চি আর নাবাহোদের ভূমি দখল করেছিল, সেভাবেই আধুনিক রেলপথ ধরে হানরা তিব্বতে অনুপ্রবেশ করতে থাকবে। তিব্বত থেকে ঘড়ির কাঁটার দিকে যেতে যেতে পাওয়া যাবে পাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তানকে। এর মধ্যে কিরগিজস্তানের পুরোটাই পার্বত্য এলাকা। এরপরে কাজাখস্তান সীমান্ত হয়ে উত্তরে আমরা আবার মঙ্গোলিয়াতে ফিরে আসব। এই পথটিকে বিশেষভাবে খেয়াল করুন। এটাই হচ্ছে সেই প্রাচীন সিল্ক রুট। এই পথ ধরেই এশিয়ার সাথে বাকি বিশ্বের বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়েছিল। পার্বত্য ভূমি ও মরুভূমির মাঝ বরাবর একটা ফাঁকা এলাকা। তাত্ত্বিকভাবে এটা চীনের প্রতিরক্ষার জন্য
কিছুটা গুরুত্বপূর্ণ, কিছুটা দুর্বল জায়গা। কিন্তু এই এলাকাটা চীনের মূলভূমি থেকে বহু দূরে বিস্তৃত। তাছাড়া কাজাকদের পক্ষে চীনের জন্য হুমকি হয়ে দাঁড়ানো সম্ভব নয়। রাশিয়াও কয়েকশো মাইল দূরে। কাজাক সীমান্ত থেকে দক্ষিণ পূর্ব দিকে চীনের জিনজিয়াং প্রদেশ, উইগুর মুসলিম অধ্যুষিত এই অঞ্চলটা আধা স্বায়ত্তশাসিত এবং রাজনৈতিকভাবে অস্থিতিশীল। উইগুররা কথা বলে টার্কিশদের কাছাকাছি একটা ভাষায়। জিনজিয়াংয়ের সাথে 8টি দেশের সীমান্ত রয়েছে: রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত। জিনজিয়াং সবসময়ই একটা বিরোধপূর্ণ এলাকা। 1930 থেকে 1940-এর দশকে উইগুররা 2বার পূর্ব তুর্কমেনিস্তান রাজ্য নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তারা চোখের সামনে রাশিয়ান সাম্রাজ্যের পতন হতে দেখেছে। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী স্থান দেশগুলোকে সোভিয়েত রাশিয়া থেকে স্বাধীনতা অর্জন করতে দেখে তারাও উদ্দীপ্ত হয়। তিব্বতের স্বাধীনতা আন্দোলনও তাদের মনোবল জুগিয়েছে। তারা আর চীনের অংশ হিসেবে থাকতে চায় না। এই অঞ্চলে জাতিগত বিদ্বেষ ও দাঙ্গা চরমে ওঠে 2009 সালে। এরপর 200 জনের বেশি নিহত হয়। বেইজিং এই ঘটনার প্রতিক্রিয়া জানায় 3 ভাবে। তারা নির্মমভাবে ভিন্ন মতকে দমন করে, প্রচুর টাকা ঢালতে থাকে এবং গণহারে শ্রমিকদেরকে জিনজিয়াং প্রদেশে পাঠাতে থাকে। জিনজিয়াং চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। ফলে ওইখানে স্বাধীনতা আন্দোলন বাড়তে দেওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এই প্রদেশের সাথে প্রতিবেশী 8টি দেশের সীমান্ত থাকায় মূলভূমির সাথে ভাপার হিসেবে কাজ করছে এই অঞ্চলটি। আবার এখানেও আছে তেল আছে। তাছাড়া এই এলাকা চীনের পারমাণবিক অস্ত্র পরীক্ষার মূল কেন্দ্র। চীনের নতুন অর্থনৈতিক নীতি এক অঞ্চল এক পথের জন্য এই এলাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পণ্য পরিবহনের জন্য একটি নতুন মহাসড়ক নির্মাণের কাজ শুরু করছে চীন। একে বলা হচ্ছে সিল্ক রোড অর্থনৈতিক অঞ্চল। পুরাতন সিল্ক রোড ধরে জিনজিয়াং প্রদেশের মধ্য দিয়ে এই মহাসড়ক চলে গেছে দক্ষিণ পাকিস্তানের দিকে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদার এই গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে চীন। 2015 সালের শেষ দিকে পাকিস্তানের কাছ থেকে 40 বছরের মেয়াদে বন্দরটি লিজ নিয়েছে তারা। জিনজিয়াংয়ে একের পর এক শহর গজিয়েছে চীনা সরকার। সেখানে প্রচুর বিনিয়োগ করেছে, গড়ে তুলেছে শিল্প কারখানা। ফলে তৈরি হচ্ছে কর্মসংস্থান। আর এই কাজের আকর্ষণেই এইসব শহরে বানের জলের মতো ঢুকে পড়ছে হানরা। জিনজিয়াংয়ের রাজধানী উরুমকি থেকে উত্তর পূর্ব দিকে 85 মাইল দূরে শেনজেন শহর। এই শহরটি 6,50,000 আদিবাসীদের মধ্যে 6,20,000 জনই হান জনগোষ্ঠী। যদিও সরকারি হিসেবে হানদের জনগোষ্ঠী আছে মাত্র 40%। এ তো গেল শেনজেই শহর। খোদ উরুমকিতেও হানরাই সংখ্যাগরিষ্ঠ বলে মনে করা হয়। যদিও রাজনৈতিক সংবেদনশীলতার কথা মাথায় রেখে সঠিক তথ্য কখনোই প্রকাশ করা হয় না। উইগুর জনগোষ্ঠী মানুষ এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং আন্দোলন করে যাচ্ছে। জার্মানিতে আছে বিশ্ব উইগুর কংগ্রেস, তুরস্কে চলছে পূর্ব তুর্কমেনিস্তান স্বাধীনতা সংঘের কার্যক্রম। কিন্তু দালাই লামার মতো একজন নেতা নেই তাদের। দালাই লামার কারণে বিশ্ব তিব্বতের কথা জেনেছে, কিন্তু উইগুরদের নিয়ে কেউ মাথা ঘামায় না। চীনের নেতাদেরও চাওয়া হচ্ছে পরিস্থিতি যেন এমনটাই থাকে। সীমানা ঘেঁষা দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করছে তারা, যেন স্বাধীনতা আন্দোলনে সংগঠিত করার পর্যাপ্ত রসদ এই দেশ থেকে না আসতে পারে বা মারের মুখে পিছিয়ে গিয়ে যেন এসব দেশে ঢুকতে না পারে উইগুররা। উইগুরের স্বাধীনতা আন্দোলনকারীদের ইসলামপন্থী জঙ্গি হিসাবে দেখাতে চায় চীন। অবশ্য তাজিকিস্তান থেকে আল কায়দা বা অন্যান্য জঙ্গি গোষ্ঠী উইগুর বিচ্ছিন্নতাবাদীদের সাথে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই আন্দোলনের মূলত জাতীয়তাবাদী ইসলামপন্থার গুরুত্ব তুলনামূলকভাবে কম। জিনজিয়াংয়ের বিভিন্ন এলাকায় রাষ্ট্র ব্যবস্থা ও হানদের বিরুদ্ধে বন্দুক, বোমা এবং ছুরির মাধ্যমে আক্রমণ ঘটছে প্রায়। অবস্থা দেখে মনে হয় সামনে আরও অনেক ভয়াবহ আকার ধারণ করবে এটি। 2016 সালের গোড়ার দিকে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান এই এলাকায় উঠতি ইসলামপন্থী আন্দোলনকে তারা মৌলবাদী বিরোধী
কর্মকাণ্ড দিয়ে অনেকটাই দমিয়ে দিয়েছেন। কিন্তু 2015 সালে তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে তারা উইগুর অঞ্চলে থেকে আগত 324 জন সন্দেহভাজন জঙ্গিকে সিরিয়া যাওয়ার পথে আটক করেছে। এতে চীনা কর্তৃপক্ষের বক্তব্যের অসারতাই প্রকাশ পায়। তিব্বতের মতো এই জিনজিয়াং অঞ্চলটাও চীন কোনোভাবেই ছাড়বে না। দুটিই ভাপার অঞ্চল। জিনজিয়াং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য রেলপথ। উভয় অঞ্চলই নতুন বাজারের সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে। দেশটির সমৃদ্ধি ধরে রাখতে হলে ক্রমাগত উৎপাদন ও বিপণন চালিয়ে যেতে হবে। জিনজিয়াংকে ছাড়লে চীনের ব্যবসায়িক ক্ষতি হবে, আর ব্যবসা না হলে কর্মসংস্থান কমে যাবে। তখন বেকারত্বের প্রকট আকারে ধারণ করবে। এর ফলে তৈরি হবে বিশাল এক সামাজিক সমস্যা। ফলে দেশের উপর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ হুমকির মুখে পড়ে যাবে। চীনের সার্বভৌমত্ব নিয়েও শঙ্কা তৈরি হবে। কমিউনিস্ট পার্টি নানা কারণে দেশের গণতন্ত্র এবং ব্যক্তি স্বাধীনতার বিপক্ষে। যদি সবাইকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয় তাহলে হান জনগোষ্ঠী বিপদে পড়ে যাবে। তাদের একতা বজায় রাখা কঠিন হবে। শহর এবং গ্রামের মধ্য দিয়ে শুরু হবে সংঘাত। চীনের বাপার জোনে অবস্থিত এই অঞ্চলগুলো এতে উৎসাহিত হবে। তারা মাঠে নেমে যাবে নানা রকম দাবি দাওয়া নিয়ে। এইসব আন্দোলনের মুখে একতা বিনষ্ট হওয়ার পাশাপাশি দুর্বল হতে থাকবে বিশাল চীন। বহিঃশক্তির দ্বারা চীনের ধর্ষিত হওয়ার 1 শতকও পার হয়নি। চীন সেই অপমাননা এখনো ভুলেনি। তাই সব কিছুর আগে একতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দেয় বেইজিংয়ের নীতি নির্ধারকরা। গণতন্ত্রের মূলনীতি নিয়ে মাথা ঘামাবার সময় তাদের নেই। সমাজ নিয়ে চীন আর পশ্চিমা বিশ্বের দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক পার্থক্য আছে। পশ্চিমারা ব্যক্তি স্বাধীনতাকে যতটা গুরুত্ব দেয়, চীন ততটা দেয় না। তাদের কাছে সমষ্টিক চেতনার গুরুত্বই গুরুত্বপূর্ণ। এই জন্য যদি একজন ব্যক্তির স্বাধীনতা বা গোপনীয়তা ক্ষুণ্ণ হয়, হোক। পশ্চিমারা যে তত্ত্বকে মত প্রকাশের স্বাধীনতা ভাবে, চীনারা তাকে সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্য হুমকি হিসেবে মনে করে। এখানে লক্ষণীয় বিষয় হলো চীনের অধিকাংশ জনগণও তা মেনে নেয়। তাদের অনেকভাবেই একক ব্যক্তির চাইতে যৌথ পরিবারের গুরুত্ব অনেক বেশি। একবার আমি এক চীনা রাষ্ট্রদূতকে লন্ডনের এক নামী ফ্রেঞ্চ রেস্তোরাঁয় নিয়ে যাই। ভেবেছিলাম রিচার্ড নিক্সনের প্রশ্ন ফরাসি বিপ্লবের প্রভাব কি, এই জবাবে তাদের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের বিখ্যাত উত্তরটা নিয়ে একটা জমজমাট আলোচনা হবে। নিক্সনের সেই প্রশ্নের জবাবে চীনা প্রধানমন্ত্রী বলেছেন, এটা বলার সময় এখনো আসেনি। তবে ওই রাষ্ট্রদূত কিন্তু সেই প্রসঙ্গে মুখ খুলতে আগ্রহী হলেন না। এর বদলে তিনি বিশাল একটা ভাষণ শুনিয়ে দিলেন। বললেন, পশ্চিমাদের মানবাধিকার আর ব্যক্তি স্বাধীনতা বিষয়ক মতবাদকে যদি চীনে কার্যকর করা হয়, কি ভয়ানক সহিংসতা হতে পারে তা কল্পনা করা যায় না। আমাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন যে সংস্কৃতি তোমরা বোঝো না, সেখানে তোমাদের মতবাদকে খাটাবে বলে তোমরা ভাবো কেন? চীনে অন্তত 1 প্রজন্ম ধরে জনগণ ও সরকারের মধ্যে একটা অদৃশ্য চুক্তি আছে। সেটা হলো তোমরা আমাদের আদেশ পালন করবে, আমরা তোমাদের ভালো রাখবো। অর্থনীতি যতদিন বেগবান থাকবে ততদিন হয়তো এই চুক্তি বলবৎ থাকবে, কিন্তু উন্নয়ন ব্যাহত হলেই চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করবে। বর্তমান সময়ে দুর্নীতি ও অদক্ষতার বিরুদ্ধে যে পরিমাণ ক্ষোভ ও বিক্ষোভ দেখা যাচ্ছে তা প্রমাণ করে চুক্তি বেচতে গেলে কি হতে পারে। চীনের অপর একটি ক্রমবর্ধমান সমস্যা হলো বিশাল সংখ্যক মানুষকে খাদ্যের যোগান দেওয়া। চীনের কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে দেশটির আবাদযোগ্য ভূমির পরিমাণ 40% বর্তমানে হয় দূষণের শিকার নয়তো অনুর্বর হয়ে পড়েছে। চীন পড়ে গেছে এক দুষ্ট চক্রে। জীবনযাত্রার মান উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য কলকারখানার দরকার, কিন্তু কলকারখানার দূষণের প্রভাবে খাদ্য উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এই সমস্যার সমাধান অতি জরুরি, না হলে সংকট এড়ানো যাবে না। চীনে এখনও প্রতিদিন গড়ে বিভিন্ন বিষয় নিয়ে 500টির মতো শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ হয়ে থাকে। যদি ক্ষুধা এবং বেকারত্ব বাড়তে থাকে, এই সমাবেশগুলো আর শান্তিপূর্ণ থাকবে না, বিপুলভাবে ছড়িয়ে পড়বে সারা দেশে এবং সহিংসতা বাড়তে থাকবে। চীনের মূল চালিকা শক্তি এর অর্থনীতি। বিশ্বের সাথে চীনের এক ধরনের চুক্তি আছে বলা যায়, আমরা কম দামে জিনিস বানাবো, তোমরা আমাদের কাছ থেকে কম দামে কিনবে।
তবে চিন্তার বিষয় হলো চীনে শ্রমিকের মজুরি দিন দিন বেড়ে চলছে। ফলে থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার বর্তমান পণ্যের দামের দিক থেকে চীনের সাথে পাল্লা দিচ্ছে। শুধু উৎপাদন স্বল্পতার কারণে তারা চীনের থেকে পিছিয়ে আছে, কিন্তু উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যদি চীন সহজে সংগ্রহ করতে না পারে, তাহলে কি ভবিষ্যতে এই সুবিধাজনক অবস্থান থাকবে? যদি তারা নৌ অবরোধের শিকার হয় বা আমদানি বা রপ্তানি বন্ধ হয়ে যায়, তখন কি হবে? এইসব কারণেই চীনের নৌশক্তি বাড়ানো দরকার। ঐতিহ্যগতভাবে চীনারা দক্ষ সমুদ্র অভিযাত্রী ছিল। বিশেষ করে পঞ্চদশ শতকে তারা ভারত মহাসাগর জুড়ে দাপিয়ে বেড়াতো। অ্যাডমিরাল জেং এর নেতৃত্বে সাগর পথে আফ্রিকার কেনিয়া পর্যন্ত চলে গিয়েছিল তারা। তবে ব্যবসা বাণিজ্য ছাড়া আর কোনো উদ্দেশ্যে সমুদ্র ব্যবহার করেনি তারা। ক্ষমতা প্রদর্শনের জন্য বা দেশ দখলের জন্য সমুদ্র পাড়ি দিতে তারা আগ্রহী ছিল না। তাছাড়া সামরিক কর্মকাণ্ডের সুবিধার জন্য দূর দেশে সামরিক ঘাঁটি তৈরি করাও তাদের স্বভাবে নেই। 4000 বছর ধরে ভূমিতে রাজত্ব করার পর চীন এখন মনোযোগ দিয়েছে নীল জল বা গভীর সাগরের নৌবাহিনী গড়তে। এতদিন ধরে তারা সবুজ জল বা উপকূলীয় সক্ষমতার নৌবাহিনী মূলত সক্রিয় ছিল। সবুজ জলের নৌবাহিনী কাজ করে সমুদ্র সীমা রক্ষায়। নীল জলের নৌবাহিনী তাদের কার্যক্রম চালায় খোলা সমুদ্রে। বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলে পৃথিবীর সর্বকালের সেরা নৌশক্তি যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চীনের আরও 3 দশক লেগে যেতে পারে, কিন্তু সে তো দীর্ঘমেয়াদী সময়। স্বল্প ও মাঝারি পাল্লায় তারা বর্তমানে নির্মাণ, শিক্ষণ ও প্রশিক্ষণে ব্যস্ত। সেই সাথে সাগরে নিজেদের প্রতিপক্ষদের সাথে সামান্য টক্করও নিচ্ছে। এইসব টানাপোড়েনে বিশেষ করে মার্কিনীদের সাথে টক্কর নেওয়া বিষয়টা চীন কিভাবে সামলাবে তার উপর অনেকখানি নির্ভর করে আগামী শতকে ভূ রাজনৈতিক ভবিষ্যৎ। ইউক্রেনের কাছ থেকে কেনা পরিত্যক্ত একটা এয়ারক্রাফট ক্যারিয়ার মেরামত করে চীনের তরুণ নাবিকেরা বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছে। একদিন তাদের কেউ কেউ অ্যাডমিরাল পদবি পাবে। ততদিনে 12টা জাহাজের বহর নিয়ে গভীর সমুদ্র পাড়ি দিয়ে বিশ্বের অপর পাড়ে গিয়ে কিভাবে আবার ফিরে আসা যায় তা শিখে যাবে তারা। চলার পথে বাধা বিপত্তি অথবা বিবাদের মুখোমুখি হলে কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হয় তাও শিখে যাবে। যেভাবে ধনী আরব দেশগুলো এতদিনে বুঝে গেছে শুধু টাকা দিয়ে দক্ষ একটা সেনাবাহিনী কেনা যায় না। এই অনুমান হওয়ার পর থেকে চীন ধীরে ধীরে উপকূলীয় অঞ্চল এবং প্রশান্ত সাগরে নৌশক্তি বাড়াচ্ছে। এরই মধ্যে নিজেরা 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার বানিয়েও ফেলেছে। যদিও এই দুইটির একটাও পরমাণু শক্তিচালিত না হওয়ায় সক্ষমতা এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরের কাছাকাছিও আসে না, কিন্তু সাগরে চীনের শক্তি বাড়ছে। নিজেদের সমুদ্র সীমা থেকে দূরে প্রশান্ত সাগরের বুকে একের পর এক জাহাজ পাঠিয়ে চলছে চীন। এভাবে চীন যখনই একটা নতুন জাহাজ পাঠাচ্ছে, মার্কিনদের জন্য 2 চীন সাগরে জায়গাটা কিছুটা কমে যাচ্ছে। এভাবেই চীনের তাদের নিজেদের এলাকায় সাগরের আধিপত্য নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমেরিকা এই পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত। তারা এটাও জানে ভূমি থেকে ছোড়ার উপযোগী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে চীন। ফলে একদিন হয়তো দক্ষিণ চীন সাগরে জাহাজ ঢোকানো নিয়ে দুশ্চিন্তা করতে হবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। ভূমি থেকে জাহাজে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন দূরপাল্লার আর্টিলারি সিস্টেম ক্রমাগত বাড়িয়ে চলছে চীন। এর ফলে উপকূল প্রতিরক্ষায় অচিরেই জাহাজের তেমন আর কোনো ভূমিকা থাকবে না। ফলে চীনের যুদ্ধজাহাজগুলো তখন নিশ্চিন্তে নিজেদের সমুদ্র সীমা ছেড়ে দূর সাগরে বিচরণ করতে পারবে। এবং এর একটা নমুনা 2015 সালেই দেখা গেছে। সে বছর 5টি চৈনিক যুদ্ধজাহাজ আলাস্কা উপকূলে মার্কিন সমুদ্র সীমায় চলে যায়। আর এই ঘটনা ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরের ঠিক আগ মুহূর্তে। আর্কটিক সাগরে চৈনিক জাহাজ যাওয়ায় দ্রুততম পথ হচ্ছে বেরিং প্রণালী। তাই ভবিষ্যতে আলাস্কা উপকূলে নিয়মিত চৈনিক যুদ্ধজাহাজ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। এরই মধ্যে চীনের মহাশূন্য প্রকল্প চলছে পুরোদমে। মার্কিনিরা কখন কি করছে, কোথায় যাচ্ছে তা সবই তাদের নজরে। যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলো এই নজরদারি থেকে মুক্ত নয়। ঘড়ির কাঁটা ধরে চীনের গোটা স্থল সীমান্তকে ঘুরে আসার পর আমরা এবার তাকাবো পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে সাগরের দিকে। চীন এবং প্রশান্ত সাগরের ঠিক মাঝখানে একটি দ্বীপপুঞ্জ আছে। বেইজিংয়ে এই দ্বীপপুঞ্জকে বলে ফার্স্ট আইল্যান্ড চেইন। এই দ্বীপপুঞ্জে
চীনের দখলে। এছাড়াও চীন দক্ষিণ সাগরে রয়েছে 9 লাইন। 2013 সালে তাইওয়ানকে এই অঞ্চলের অধিভুক্ত করে 10 লাইন নামে ডাকছে চীন। আর এই পুরো দ্বীপাঞ্চলকে চীন নিজেদের সীমানা বলে দাবি করে। এই অঞ্চলে অবস্থিত 200-রও বেশি ছোট ছোট দ্বীপ এবং ডুবো পাহাড়ের মালিকানা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে চীনের বিরোধ চলছেই। এই অঞ্চলকে জাতির গর্ব বলে দাবি করলেও চীন মূলত চায় চেইন দ্বীপমালার মধ্য দিয়ে নৌজাহান চলাচলের পথ নিজেদের কবজায় রাখতে। ভূরাজনৈতিক প্রেক্ষাপট থেকে চিন্তা করলে এই ছাড়া চীনের আর কোনো উপায়ও নেই। দক্ষিণ চীন সাগরে এই অঞ্চলটি জাহাজ চলাচলের জন্য পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এমনিতে এই পথে চলাচলের জন্য অনেকগুলো চ্যানেল উন্মুক্ত আছে, কিন্তু যুদ্ধের সময় এই চ্যানেলগুলো আটকে দিয়ে চীনকে অবরুদ্ধ করে ফেলা সম্ভব। বড় বড় দেশগুলো শান্তির সময়টাতেও কেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে তার উত্তর এখান থেকে পাওয়া যায়। প্রশান্ত মহাসাগরে চীনের নির্বিঘ্নে প্রবেশের পথে প্রধান বাধা হচ্ছে জাপান। প্রশান্ত মহাসাগরে যেতে হলে চৈনিক জাহাজগুলোকে পিত সাগর থেকে কোরিয়া উপদ্বীপ ঘুরে জাপান সাগর হয়ে হোক্কাইডোর উত্তরে লা পেরোজ প্রণালীর ধরে এগোতে হয়। এই অঞ্চলের অধিকাংশ এলাকা হয় জাপানের নয়তো রাশিয়ার সমুদ্রসীমার অন্তর্ভুক্ত। সংকটের সময়ে এই জায়গাগুলোতে চীনের প্রবেশের সুযোগ থাকে না। এর ফলে চৈনিক জাহাজ যদি এই এলাকায় পার হয়ে যায় তবে তাকে হোক্কাইডোর উত্তর পূর্ব দিকের কুরিল দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। এই দ্বীপপুঞ্জকে জাপান নিজের বলে দাবি করলেও নিয়ন্ত্রণ মূলত রাশিয়ার। আরেকটি মনুষ্য বসতিহীন দ্বীপমালা নিয়ে চীনের আর জাপানের মধ্যে বিরোধ চলছে। জাপান এটাকে বলে সেনকাকু আর চীন এটাকে বলে দিয়াউ পর্বত। চীন এটাকে বলে দিয়াউ। এই দ্বীপমালা তাইওয়ানের উত্তর পূর্ব দিকে অবস্থিত। পূর্ব এশিয়ার আঞ্চলিক বিরোধের মধ্যে এই দ্বীপপুঞ্জ নিয়ে তৈরি হওয়া সংকট প্রাচীনতম। এত ঝামেলা না করে চীন যদি সোজা পথে চলে যায় তাহলে সাংহাই থেকে পূর্ব চীন সাগর ধরে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করতে হবে। এর জন্য আবার পার হতে হবে রোয়াকু দ্বীপপুঞ্জ, যার মধ্যে পড়েছে ওকিনাওয়া। ওকিনাওয়াতে রয়েছে আমেরিকান সামরিক ঘাঁটি। তাছাড়া ভূমি থেকে জাহাজ নিক্ষেপ করার অসংখ্য মিসাইলও প্রস্তুত রেখেছে জাপান। এই মিসাইলের মধ্যে জাপান চীনকে জানিয়েছে, আমরা জানি তো যে তোমরা এই পথ দিয়ে যাচ্ছ, তবে যাওয়ার পথে কোনো ঝামেলা করো না যেন। পূর্ব চীন সাগরের গ্যাসের মজুদ নিয়েও জাপানের সাথে বিরোধ আছে চীনের। বেইজিংয়ে এই সাগরের বেশিরভাগ অংশকেই আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চল হিসাবে ঘোষণা করেছে। অর্থাৎ এই জায়গা দিয়ে বিমান চালাতে হলে আগে থেকে চীনকে জানিয়ে রাখতে হবে। জাপান আর আমেরিকা এই বিষয়ে এই নিষেধাজ্ঞাকে নিয়মিত অগ্রাহ্য করে। কোনো একদিন হয়তো চীন এই বিষয় নিয়ে নিজের সুবিধা মতো একটা ঝামেলা তৈরি করবে। আবার সমন্বয়হীনতার কারণে কোনো দুর্ঘটনা ঘটে তা নিয়েও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। ওকিনাওয়ার দক্ষিণে আছে তাইওয়ান। তাইওয়ান চীনের উপকূলীয় অঞ্চলে অবস্থিত। পূর্ব চীন সাগর আর দক্ষিণ চীন সাগর আলাদা হয়েছে তাইওয়ানের মাধ্যমে। তাইওয়ানকে চীন নিজেদের 23তম প্রদেশ হিসেবে দাবি করে, কিন্তু দেশটি যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতায় আবদ্ধ। ওয়াশিংটন বর্তমানে তাইওয়ানের নৌ ও বিমান বাহিনীকে বিপুল পরিমাণ অস্ত্রে সুসজ্জিত করে রেখেছে। সপ্তদশ শতকে তাইওয়ান চীনের কবজায় আসে, কিন্তু পরিপূর্ণভাবে চীনের শাসনে এইটি ছিল মাত্র 5 বছর, 1944 থেকে 1949 সাল পর্যন্ত। তাইওয়ানের আনুষ্ঠানিক নাম প্রজাতন্ত্রী চীন। চীনের আনুষ্ঠানিক নাম গণপ্রজাতন্ত্রী চীন থেকে আলাদা থাকার লক্ষ্যেই এই নাম রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা একে অপরের ভূখণ্ডকে নিজের বলে দাবি করে যাচ্ছে। তাইওয়ানের আনুষ্ঠানিক নাম নিয়ে চীনের বা বেইজিংয়ের কোনো আপত্তি করে না, কিন্তু তাদেরকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকারও করে না। 1979 সালে চীন যখন তাইওয়ানকে আক্রমণ করেছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ান রিলেশন অ্যাক্ট 1979 পাশ করে। আর এই আইন মোতাবেক তারা চীন আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি দেয়। তবে তাইওয়ান যদি অফিসিয়ালি চীন থেকে পূর্ণাঙ্গ স্বাধীনতা ঘোষণা করে তাহলে চীন এটাকে যুদ্ধের ঘোষণা হিসাবে ধরবে। সেই ক্ষেত্রে আবার যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষায় বাধ্য থাকবে না।
কেননা এই ধরনের ঘোষণা তাইওয়ানের তরফ থেকে উস্কানিমূলক আচরণ হিসেবে গণ্য হবে। দুই পক্ষের সরকারই নিজেদের দাবি নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে বিশ্বের প্রতিটি দেশের কাছে। তাইওয়ান চায় স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, আবার চীন লড়ছে তাইওয়ানকে নিজেদের অধিকারে রাখার স্বীকৃতি পেতে। বেশিরভাগ ক্ষেত্রেই বেইজিং জয়ী হয়েছে। 140 কোটি মানুষের বিশাল বাজারের সাথে কি আর 23 লক্ষ মানুষের ছোট্ট বাজার টিকতে পারে? বেশিরভাগ দেশই সিদ্ধান্ত নিতে সময় নেয়নি। 22টি দেশ অবশ্য তাইওয়ানের পক্ষে আছে। স্বল্পোন্নত এই দেশগুলোর মধ্যে আছে সুয়াজিল্যান্ড, বুর্কিনা ফাসো এবং সাও তোমে ও প্রিন্সিপে দ্বীপপুঞ্জ। এই স্বীকৃতি প্রদানের পুরস্কারও তাইওয়ানের কাছ থেকে তারা বেশ ভালোভাবেই পেয়েছে। তাইওয়ানকে দখল করতে চীন বদ্ধপরিকর, কিন্তু বিষয়টি নিয়ে সামরিক শক্তি খাটানোর সামর্থ্য এখনও তাদের আসেনি। তাই সহিংস পথে না গিয়ে তারা তাইওয়ানের সাথে অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। দুই দেশের মধ্যে ভ্রমণ পিপাসুদের যাতায়াতও বেড়েছে। 2014 সালে হংকংয়ের ছাত্র আন্দোলনের সময় চীন কর্তৃপক্ষ ছাত্রদের উপর কঠোর হয়নি, অথচ এর আগে উরুমকিতে এমন পরিস্থিতিতে তারা চরমপন্থার অবলম্বন করেছিল। এর কারণ উরুমকির ঘটনা বহির্বিশ্বে প্রচারিত হওয়ার সুযোগ ছিল না, কিন্তু হংকং প্রস্তুত ছিল শত শত ক্যামেরা। সহিংসতা ঘটলে তা মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল সাংবাদিকরা। চীনে হয়তো এইসব ফুটেজ প্রদর্শন নিষিদ্ধ করা যেত, কিন্তু তাইওয়ানের মানুষ বা সারা বিশ্বের অন্যান্য দেশের মানুষ সবই দেখতে পেত। ফলে চীনের সাথে সুসম্পর্ক বজায় রাখা কতটা সমীচীন তা নিয়ে এই দ্বিধায় পড়ে যেত। দীর্ঘমেয়াদী ক্ষতির এই কথা চিন্তা করেই চীনা কর্তৃপক্ষ সহিংসতার পথে যায়নি। তাইওয়ানকে নিয়ে চীনের এই আলতো শক্তি নীতির মর্মার্থ সেখানে মানুষকে যে এটা বোঝানো যে মাতৃভূমির সাথে আবার যুক্ত হওয়াতে ভয়ের কিছু নেই, তারা নিরাপদেই থাকবে। বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চল দেওয়া বা মার্কিন জাহাজের পাশে চৈনিক সাবমেরিন মাথাছাড়া দিয়ে দেওয়া বা নৌবাহিনীকে শক্তিশালী করাটা চীনের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। এর উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলে মার্কিন প্রভাব খর্ব করা। চীনের উপকূল থেকে তাইওয়ান মাত্র 140 মাইল দূরে। অপরদিকে তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের দূরত্ব 6400 মাইল। ফলে চীনের নৌশক্তি বাড়লে ওয়াশিংটন এই অঞ্চলে কিছুটা সমস্যায় তো পড়বেই। দক্ষিণ চীন সাগর থেকে বেরিয়ে ভারত মহাসাগরে যাক এবং প্রশান্ত মহাসাগরেই যাক, চৈনিক জাহাজকে সমস্যায় পড়তেই হবে। এই দুই পথ দিয়েই বহির্বিশ্ব থেকে জ্বালানি তেল ও গ্যাস নিয়ে আসে চীন। এই জ্বালানি ছাড়া চীন মুখ থুবড়ে পড়তে বাধ্য। পশ্চিম দিকে গালফ অঞ্চলগুলো থেকে জ্বালানি কিনতে গেলে ভিয়েতনাম পার হতে হবে। ভিয়েতনামের সাথে আজকাল যুক্তরাষ্ট্রের বেশ দহরম মহরম চলছে। ভিয়েতনাম পার হলে আবার ফিলিপিনকে অতিক্রম করতে হবে, তারাও যুক্তরাষ্ট্রের মিত্র। মালাক্কা প্রণালীতে যাওয়ার আগে পথে পড়বে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া। এই দেশগুলো কূটনৈতিক এবং সামরিক দিক দিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র। মালাক্কা প্রণালী দিয়ে 500 মাইল দীর্ঘ আর এর সব থেকে সরু অংশে মাত্র 2 মাইল। পৃথিবীর অন্যতম সরু এই প্রণালী দিয়ে বৈরী পরিস্থিতিতে জাহাজ চালাতে গেলে কর্তৃপক্ষ চাইলে খুব সহজেই আটকে দিতে পারে। তাই এই পথে চীন সবসময়ই বিপজ্জনক হিসেবে দেখে। মালাক্কা প্রণালীর আশেপাশের দেশগুলো চীনের আগ্রাসী মনোভাব নিয়ে শঙ্কিত। এদের বেশিরভাগই সাথেই বেইজিংয়ের আঞ্চলিক বিরোধ রয়েছে। চীন মনে করে দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই তাদের এবং এই সাগরের বুকে যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর অধিকারও শুধু তাদেরই। ওদিকে এই অঞ্চলের নানা অংশের অধিকার নিয়ে মালয়েশিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপাইন এবং ব্রুনেইয়ের নিজেদের মধ্যে এবং চীনের সাথে বিরোধ আছে। যেমন দক্ষিণ চীন সাগরের একটা বৃহৎ প্রবাল দ্বীপ হলো মিসচিপ দ্বীপ। এই দ্বীপ নিয়ে ফিলিপাইন এবং চীনের মধ্যে বিরোধ লেগে আছে। এখন পর্যন্ত এ নিয়ে বড় কিছু ঘটেনি, কিন্তু একসময় যে ঘটবে না তা বলা যায় না। দক্ষিণ চীন সাগরে এরকম হাজার হাজার প্রবাল দ্বীপ এবং দ্বীপপুঞ্জ আছে, এর প্রতিটাই বিবাদের উৎস। এমনকি সাগরের বুকে মাথা তুলে দাঁড়ানো পাথরের সারিও কূটনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। এসব জায়গার আশেপাশে মাছ ধরার অধিকার নিয়ে বিবাদ আছে, সাগরতলে খনিজ অনুসন্ধানের সত্ত্ব নিয়ে বিবাদ আছে সার্বভৌমত্ব নিয়েও। নিজেদের লক্ষ্যে আরও এগিয়ে যেতে
বিবাদপূর্ণ এই এলাকায় ড্রেজিং এবং ভূমি পুনর্গঠন প্রক্রিয়া ব্যবহার করছে চীন। এইসব পদ্ধতি ব্যবহার করে তারা এই এলাকায় বেশ কিছু অ্যাটল বা রিপকে দ্বীপে পরিণত করেছে। উদাহরণ হিসেবে স্পার্টলি দ্বীপপুঞ্জের পিয়েরি ক্রস রিপের কথা বলা যায়। এটি বর্তমানে একটি পরিপূর্ণ দ্বীপ। এইখানে একটি বন্দর এবং জেট বিমান উড্ডয়নক্ষম একটি রানওয়ে নির্মাণ করেছে চীন। এর ফলে এই এলাকায় আকাশ সীমায় আগের তুলনায় বেশি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে তারা। 2015 সালে গ্রীষ্মে এই বিষয় নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য ছিল, শুধু একটা ডুবো পাথরকে বিমানবন্দরে রূপান্তর করলেই একটা জায়গার উপর সার্বভৌমত্বের অধিকার প্রতিষ্ঠা হয় না। এর মাধ্যমে আন্তর্জাতিক বিমান বা জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করারও অধিকার মেলে না। চীন নিজেদের সামরিক বাহিনীকে প্রতিরক্ষামূলক শক্তি থেকে প্রতিরক্ষা ও আক্রমণমূলক শক্তিতে রূপান্তরের ঘোষণা দেওয়ার কদিন পরেই তিনি বক্তব্যটি দেন। চীনের এই নীতি থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে তারা এই অঞ্চলে নীতি নির্ধারক মডেল হয়ে উঠতে চাইছে এবং এই লক্ষ্যে প্রতিবেশীদের সাথে আলোচনা এবং হুমকি উভয় পদ্ধতিই তারা ব্যবহার করবে। দক্ষিণ চীন সাগরে নিজেদের জন্য পরিপূর্ণ নিরাপত্তা চীনকে নিশ্চিত করতেই হবে। নির্বিঘ্নে উৎপাদনের জন্য কাঁচামাল ও জ্বালানির সরবরাহ পাওয়া এবং দেশে উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারার নিশ্চয়তা পেতে এই সাগরে তাদের দরকার নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ। অবরোধে পড়ে অর্থনৈতিক ক্ষতির মোকাবেলা করার সামর্থ্যও তাদের নেই। এই সমস্যা সমাধানের একটি বড় উপায় হলো কূটনৈতিক কর্মকাণ্ড, আর অন্য উপায়টি হলো নিজেদের নৌশক্তিকে ক্রমাগত বাড়িয়ে চলা। কিন্তু সবথেকে নির্বিঘ্ন উপায় হচ্ছে পাইপলাইন, রাস্তাঘাট ও বন্দর নির্মাণ। আর চীন এই তিনটি পদ্ধতি ব্যবহার করছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরে সরানোর জন্য প্রলোভন এবং হুমকি, এই দুই ধরনের কূটনীতি অবলম্বন করছে চীন। চীন যদি বেশি কঠোর হয় তাহলে এই দেশগুলো নিরাপত্তার জন্য ওয়াশিংটনের দ্বারস্থ হবে, আর বেশি প্রলোভন দেখালে বেজিংকেই উল্টো পেয়ে বসবে। তাই এই মিশ্র নীতি। তবে এই মুহূর্তে দেশগুলো নিরাপত্তার জন্য ওয়াশিংটনের দিকেই ঝুঁকছে বেশি। বর্তমানে এই অঞ্চলের যেসব ম্যাপ চীন ছাপে তাতে দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের অংশ হিসেবে দেখায়। এর মাধ্যমে স্পষ্টভাবে তাদের অভিপ্রায় প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি তারা আগ্রাসী ভঙ্গিমায় নৌ টহল এবং সরকারি বিবৃতিতেও জারি রেখেছে। পূর্ব এশিয়ার দেশগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভাবনার ধরনটাও বদলে দিতে চাইছে চীন, আর এই উদ্দেশ্য নিয়ে ক্রমাগতভাবে নিজেদের এজেন্ডা ছাপিয়ে যাচ্ছে তারা। যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষ পিছু না হটবে ততক্ষণ তারা এইসব চালিয়েই যাবে। কিন্তু এর মাধ্যমে আন্তর্জাতিক জলসীমা ও শান্তিকালীন সময়ে উন্মুক্ত নৌ চলাচলের নীতি লঙ্ঘিত হচ্ছে। তাই অন্য পরাশক্তিগুলো এত সহজে ছাড় দেবে না চীনকে। ভূরাজনৈতিক বিষয়ক লেখক রবার্ট ক্যাপলানোর মতে, বিংশ শতাব্দীর শুরুর দিকে ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের কাছে যতটা গুরুত্বপূর্ণ ছিল, একবিংশ শতকের চীনের কাছে দক্ষিণ চীন সাগর ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। যে সময় আমেরিকা প্রথমে বিশাল স্থলসীমা অধিকার করে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরে পরাশক্তি হয়ে ওঠে, এরপর তারা কিউবা থেকে স্প্যানিশদের তাড়িয়ে দেয়। প্রশান্ত এবং ভারত মহাসাগরে এই কাজটাই করতে চাইছে চীন। তারাও দুই মহাসাগরের পরাশক্তি হতে চায়। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য চীন এখন বার্মা, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার গভীর সমুদ্র বন্দর স্থাপনের উদ্যোগ নিয়েছে। এসব বিনিয়োগের মাধ্যমে এই দেশগুলোর সাথে চীনের উষ্ণ সম্পর্ক তৈরি হচ্ছে। ভবিষ্যতে চীনের নৌবাহিনী এইসব বন্ধুত্বপূর্ণ দেশের সমুদ্র সীমায় বিচরণ করতে পারবে, এমনকি চাইলে অবস্থানও করতে পারবে। সেই সাথে বাণিজ্যের সম্ভাবনা তো থাকছেই। চীনের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য বৃহত্তর পরিকল্পনার অংশ হচ্ছে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের বন্দরগুলো। পাকিস্তানের গোয়াদরে গভীর বন্দর লিজ নেওয়ার মাধ্যমে পাকিস্তান থেকে চীন পর্যন্ত একটা বিকল্প স্থলপথ তৈরির সুযোগ তৈরি হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ যদি শান্ত থাকে তাহলে এই বন্দরের ভবিষ্যৎ চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এদিকে মায়ানমারের পশ্চিম উপকূল থেকে চীন পর্যন্ত পাইপলাইন নির্মাণ করা হয়েছে।
এই পাইপলাইনের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চল পর্যন্ত প্রাকৃতিক গ্যাস ও তেল বহন করা হবে। এরপরে জ্বালানি বহনের জন্য মালাক্কা প্রণালীর উপর নির্ভরশীলতা অনেকাংশে কমিয়ে আনতে পারবে তারা। বর্তমানে মালাক্কা প্রণালী ধরেই চীনের 80% তেল আর গ্যাস সরবরাহ হচ্ছে। বিবাদপূর্ণ এই অঞ্চলে একটা ভালো বিকল্প তাদের দরকার ছিল। 2010 সালে ভার্মার সামরিক জান্তা যখন ধীরে ধীরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ শুরু করে, তখন সম্পর্ক স্থাপনের দৌড়ে চীন একা ছিল না। যুক্তরাষ্ট্র এবং জাপানও দ্রুততম সময়ের মধ্যে তাদের সাথে সম্পর্ক স্থাপনে এগিয়ে আসে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে নিজেরাই মায়ানমার গিয়ে শুভেচ্ছা জানান। তাদের উদ্দেশ্য ছিল অভিন্ন। মায়ানমারকে নিজেদের পকেটে রাখতে হলে পারলে চীনকে প্রতিহত করা যাবে। যদিও এখন পর্যন্ত এই বৈশ্বিক দাবা খেলায় চীনই এগিয়ে আছে, তবে ভবিষ্যতে ওয়াশিংটন চীনকে পেছনে ফেলে দিতেও পারে। বার্মীয় সরকারের সাথে থাকার আস্থা বজায় রেখে যেতে থাকলে যুক্তরাষ্ট্রের সফল হওয়ার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। আফ্রিকা মহাদেশেও প্রচুর বিনিয়োগ করে চলছে চীন। কেনিয়াতে বন্দর বানিয়েছে, অ্যাঙ্গোলাতে বানিয়েছে রেল লাইন এবং ইথিওপিয়াতে জলবিদ্যুৎ কেন্দ্র ও বাঁধ। খনিজ সম্পদ এবং মূল্যবান ধাতুর জন্য গোটা আফ্রিকা চষে বেড়াচ্ছে তারা। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে কাজ চলছে চীনের কোম্পানিগুলো। পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে চীনের কর্মীরা। ধীরে ধীরে তাদের পিছু পিছু চীনের সামরিক বাহিনীও পৌঁছাবে। শক্তি বৃদ্ধির সাথে সাথে দায়িত্বও বেড়ে যাবে। আশেপাশের সাগর পথে মার্কিন খবরদারি চীন একেবারেই বরদাস্ত করবে না। আবার অনেক সময় নিজের দেশের বাইরেও তাদের সংকটময় পরিস্থিতিতে পড়তে পারে। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা চীনা কর্মীরা সন্ত্রাসী হামলা অথবা অপহরণের কবলে পড়তে পারে। প্রাকৃতিক দুর্যোগের কারণেও সৃষ্ট হতে পারে সংকটময় পরিস্থিতি। এইসব পরিস্থিতি মোকাবেলায় চীনকে ব্যবস্থা নিতেই হবে। আর এই কারণে বিভিন্ন অঞ্চলে ঘাঁটি স্থাপনের প্রয়োজন হবে। তা না হলে অন্তত বিভিন্ন অঞ্চলে নির্বিঘ্নে অতিক্রম করার জন্য নানা দেশের সাথে চুক্তি করতে হবে। বর্তমানে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে কোটি কোটি চীনা কর্মী। আফ্রিকার অনেক জায়গায় বিশাল বিশাল হাউজিং কমপ্লেক্সে বাস করছে তারা। তাই বৈরী পরিস্থিতির জন্য চীনকে প্রস্তুত থাকতেই হবে। ক্ষিপ্রতা অর্জনের জন্য আগামী 1 দশক জুড়ে চীনকে সংগ্রাম করতে হবে। সিচুয়ান প্রদেশে 2008 সালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী ভূমিকম্পের সময় তারা এই বাস্তবতাটা বুঝেছে। ভূমিকম্পের পরে সহায়তার জন্য সামরিক সরঞ্জাম নিয়ে সেখানে যেতে নাকানি চুবানি খেতে হয়েছে তাদের। সেনাবাহিনী সেখানে খুব দ্রুত পৌঁছে গেলেও তাদের ভারী ভারী সরঞ্জাম পৌঁছাতে অনেক সময় লেগে যায়। বিশাল বহর নিয়ে দ্রুত অন্য দেশে পৌঁছানো আরও বড় চ্যালেঞ্জ। তবে এই সমস্যার সমাধানও চীন হয়তো করে ফেলবে। অন্যান্য দেশের সাথে লেনদেনের সময় মানবাধিকার নিয়ে একদমই মাথা ঘামায় না চীন। তারা তাদের নিজের সীমানার মধ্যে একদম নিরাপদ। বর্তমান সময়ে এসে আত্মবিশ্বাসের সাথে তারা পৃথিবী জুড়ে বিচরণ করছে, বাড়িয়ে চলছে তাদের কার্যক্রম সীমানা। জাপান অথবা যুক্তরাষ্ট্রের সাথে বড় কোনো সংঘাত এড়াতে পারলে চীনের জন্য সবথেকে বড় হুমকি হিসেবে থাকে চীন নিজেই। চীনের সফল হলে এর পেছনে থাকবে 140 কোটি কারণ। যুক্তরাষ্ট্রকে ডিঙ্গিয়ে পৃথিবীর বৃহত্তম পরাশক্তি হতে না পারলে তার পেছনে থাকবে 140 কোটি কারণ। 30-এর দশকে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া গ্রেট ডিপ্রেশনের মতো অর্থনৈতিক মন্দা যদি চীনে আসে, তাহলে তারা কয়েকশো দশক পিছিয়ে যাবে। কয়েক দশক তারা পিছিয়ে যাবে। বৈশ্বিক অর্থনীতির পাক চক্রে চীন আবদ্ধ হয়ে পড়েছে। আমরা যদি তাদের পণ্য না কিনি, তারা উৎপাদন করবে না। আর যদি উৎপাদন না হয়, চীনে দেখা দেবে গণবেকারত্ব। জনাকীর্ণ শহরগুলোতে যদি দীর্ঘমেয়াদী বেকারত্বের সমস্যা দেখা দেয়, তাহলে তৈরি হবে সামাজিক অস্থিরতা এবং বিক্ষোভ। আর সেই বিক্ষোভের মাত্রা হবে আধুনিক চীনের এবং সব কিছুর মতোই বিশাল আকারের, যা আজ পর্যন্ত পৃথিবীর কোথাও দেখা যায়নি। ধন্যবাদ সবাইকে।